মনকাপুর নামের একটা গ্রাম ছিল। সেটা মুরগি পালনের জন্য বিখ্যাত ছিল। গ্রামে রামপাল নামের একজন ডিম বিক্রেতা নিজের স্ত্রী আর ছেলে মেয়ের সাথে থাকত। রামপালের বিরাট বড় ফার্ম ছিল। ও ট্রাকে ডিম ভর্তি করে দোকানদারদের কাছে নিয়ে যেত আর ভালো দামে বিক্রি করত। নাও শ্যাম দাস, 1000 টাকা হয়েছে তোমার। রামপাল, তোমার ছেলে মেয়েরা কেমন আছে? আমি শুনেছি তুমি তোমার ছেলে মেয়েকে কোথায় চুরি করে এনেছিলে। বাচ্চাদের আমি চুরি করিনি, আমি ওদের পেয়েছিলাম। আমার বাচ্চাদের নিয়ে তোমার কি যায় আসে? টাকা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। রামপাল যখন বাড়িতে এলো তখন তার ছেলে অর্জুন রামপালকে বলল, বাবা, আজকে ডিম কত টাকায় বিক্রি হলো? আজ পুরো 5000 টাকার ডিম বিক্রি করেছি বাবা। বাবা, আমার জন্য একটা মোটরসাইকেল কিনে দেবে? বাবা, অর্জুনকে যদি তুমি মোটরসাইকেল দিচ্ছ তাহলে আমাকে একটা স্কুটি দিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনকেই কিনে দেবো। কালকে আমি রাকেশের কাছে যাই, ও মোটরসাইকেল এজেন্সিতে কাজ করে। রামপাল পরের দিন যখন জঙ্গলের রাস্তা দিয়ে রাকেশের বাড়ি যাচ্ছিল তখন ও রাস্তায় কতগুলো ডিম পড়ে থাকতে দেখে। আরে, এই ডিমগুলো রাস্তায় কোথা থেকে এলো? রামপাল একটা ডিম তুলে নেয়, কিন্তু ডিমটা হাত থেকে পড়ে যায় আর ভেঙে যায়। ডিম থেকে বিষাক্ত ধোঁয়া বেরোচ্ছিল আর রামপালের চারদিকে ছড়িয়ে যায়। একটা প্রেগনেন্ট পেতনি কাঁদতে কাঁদতে ওখানে আসে আর রামপালকে চাবুক দিয়ে মারতে থাকে। আমাকে ছেড়ে দাও। তো তুমি কে? আমাকে ছেড়ে দাও। ছাড়বো না তোকে আমি। অন্য দিক থেকে রাকেশ আসছিল। ও দেখলো রামপাল কারোর সাথে কথা বলছে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। আরে রামপাল ভাই, কি হয়েছে? একা একা কার সঙ্গে কথা বলছো? আর আশেপাশেও তো কাউকে দেখছি না। ওই পেতনি, তুমি পেতনি দেখতে পাচ্ছ না নাকি? কোথায় পেতনি? আমি তো কোনো পেতনি দেখতে পাচ্ছি না। রাকেশ রামপালকে নিজের বাড়িতে নিয়ে যায়। রাকেশ, আমি তোমার বাড়িতেই আসছিলাম। যখন এই রাস্তা দিয়ে আসছিলাম একটা আত্মা আমাকে ধরে ফেলে। তাহলে এই ব্যাপার আমি একজন তান্ত্রিককে জানি, ওর নাম্বার নিয়ে নাও, প্রয়োজন হলে ওকে ডেকে নিও। এবার বলো, বাড়িতে কি জন্য এসেছো? রামপাল রাকেশের সাথে কথা বলার পর বাড়িতে ফিরে এলো। সেই রাতে ও খুব চিন্তায় ছিল। কি হয়েছে? আবার আজ ওই ঘটনাটাই ঘটেছে। হ্যাঁ, ওই প্রেতনিটা আমার পেছনেই পড়ে আছে। জানি না ও আমার কাছে কি চায়। ওই রাতে রামপাল আর ওর স্ত্রী যখন ঘুমোচ্ছিল হঠাৎ ওদের উপর ডিম পড়তে শুরু করলো। এটা আবার কি হচ্ছে? ঘর থেকে পালাও। ওরা ঘর থেকে দৌড়ে পালাতে যাচ্ছিল, কিন্তু ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরে একটা ভয়ঙ্কর পেতনি চলে আসে। তুমি কে? তুমি আমাদের পেছনে কেন পড়ে আছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো 16 বছর আগে। হঠাৎ অর্জুন আর পূজা দরজা খুলে দেয়। কি হয়েছে মা আর বাবা? ঘরে এতগুলো ডিম কে ছড়িয়ে দিল? আর তোমরা এত ভয় বা পাচ্ছ কেন? কিছু হয়নি বাবা, তোমরা গিয়ে শুয়ে পড়ো। অর্জুন আর পূজা গিয়ে শুয়ে পড়ে, কিন্তু রামপাল আর ওর স্ত্রীর সারা রাত ঘুম হলো না। যখন থেকে বাচ্চারা আমাদের বাড়িতে এসেছে তখন থেকে ওই পেতনি আমাদের পেছনে পড়ে আছে। আজও আমাদের ক্ষতি করতে চায়। কাল এমনও তো হতে পারে যে ও আমাদের বাচ্চাদের ক্ষতি করবে। না, ও আমাদের বাচ্চাদের ক্ষতি করবে না। এত বছর ধরে অর্জুন আর পূজাকে ও দেখাই দেয়নি। ওই পেতনিটার অর্জুন আর পূজার সাথে কি সম্পর্ক আছে? তুমি অর্জুন আর পূজাকে বাড়ি নিয়ে এলে আর তখন থেকেই ওই পেতনি আমাদের পেছনে পড়ে আছে। তুমি অর্জুন আর পূজার সাথে পেতনিটাকে এক করো না। ওদের সাথে পেতনিটার কোনো সম্পর্ক নেই। এটা একটা কাকতালীয় ব্যাপার হতে পারে যে অর্জুন আর পূজাকে ঘরে নিয়ে আসার সাথে সাথে পেতনিটাও পেছন পেছন চলে এসেছিল। তখনই হঠাৎ ঘরের ভেতর থেকে অর্জুন আর পূজার চিৎকারের আওয়াজ শোনা যায়। মা, বাবা, বাঁচাও! রামপাল আর স্ত্রী দৌড়ে ভেতরে যায়। যখন ওরা অর্জুন আর পূজার ঘরে যায় তখন ওরা দেখে যে অর্জুন আর পূজা গলা পর্যন্ত দুটো বড় বড় ডিমের মধ্যে আটকে আছে। মা, বাবা,
একটা বিরাট বড় পেতনি এসেছিল, ওই আমাদের ডিমের মধ্যে আটকে রেখেছে। আমাদের এখান থেকে বের করো, আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের বাইরে বের করো। রামপাল হাতুড়ি নিয়ে আসে আর হাতুড়ি দিয়ে ডিমটা ভাঙতে শুরু করে। তখন অর্জুন আর পূজা বাইরে বেরিয়ে আসে। মনে হয় এখন ওই তান্ত্রিককে ডাকতেই হবে। রামপাল তান্ত্রিককে ডাকে আর নিজের ঘরে যজ্ঞও করায়। ওম হ্লিম ক্লিম ওম হিম হিম ক্লিম চামুন্ডায় বিচ্ছায়, ওম হিম হ্লিম ক্লিম চামুন্ডায় বিচ্ছায়। কে তুই? সামনে আয়। ওম হিম ক্লিম ওমুন্ডায় চামুন্ডায় নমো বিচ্ছুই চামুন্ডায় নমো। এ মুন্টু মেন্ডি মেন্ডি চামুন্ডি চামুন্ডি, সামনে আয়। রামপাল তোর কি ক্ষতি করেছে? কেন ওকে বিরক্ত করছিস? 16 বছর আগে জঙ্গল থেকে ও আমার ডিম চুরি করেছিল। এই দুটো বাচ্চা ওই ডিম থেকেই বেরিয়েছে। রামপাল লোকজনকে বলে এই দুটো বাচ্চা জঙ্গলে পড়েছিল। তুমি বলতে চাইছো যে ওই ডিম দুটো তোমার ছিল? হ্যাঁ, ওই ডিম দুটো আমার ছিল। আমরা পেতনিরা সহজভাবে বাচ্চাদের জন্ম দিই না, ডিম পারি। আমার বাচ্চাদের ফেরত চাই। তোমার দুটো বাচ্চা এখানে সুরক্ষিত। আমরা ওদের বড় করেছি, আমরা ওদের ভালোবাসি। আমাদের কাছ থেকে ওদের ছিনিয়ে নিও না। আমি আমার মা আর বাবার সাথে থাকতে চাই। আর আমিও। ঠিক আছে বাচ্চারা, তোমরা যখন মানুষের মধ্যে থেকে খুশি আছো তাহলে আমি আর কি করব। কিন্তু মনে রেখো, তোমাদের একটা মা আছে যে জঙ্গলে থাকে। তোমার যখন ইচ্ছা তোমার বাচ্চাদের সাথে দেখা করে যেও। আমার বাচ্চাদের যেন কোনো অসুবিধা না হয়, না হলে আমি তোমাকে জ্বালাতন করব। এই বলে পেতনি ওখান থেকে চলে যায়। এই ঘটনাটি হলো 1975 সালের। রঞ্জন শহরে চাকরি করত। ওর মা বাবা নীলমপুর গ্রামে থাকত। কিছুদিন আগেই প্রিয়া নামের একটি মেয়ের সাথে ওর বিয়ে হয় আর ও শহরে চলে আসে। একদিন মাঝরাতে ও অফিস থেকে পায়ে হেঁটে ফিরছিল। আজ অনেক দেরি হয়ে গেল। যখন প্রিয়া ঘরে চলে আসবে তখন এই মাঝরাত পর্যন্ত পার্টি করাও বন্ধ হয়ে যাবে। একটু দূরেই ওই অন্ধকার রাতে একটা ছায়া দেখতে পায় ও। রঞ্জন আরও জোরে জোরে হাঁটতে থাকে। কিছুটা চলার পরে একটা কালো বেড়াল রাস্তা কেটে দেয়। এই বেড়াল কোথা থেকে এলো? ওই বেড়ালটার চোখ জ্বলতে থাকে আর ও রঞ্জনের পেছন পেছন চলতে থাকে। রঞ্জন যখনই পেছনে ফিরে তাকায়, বেড়াল অদৃশ্য হয়ে যায়। আরে এক্ষুনি তো এখানেই ছিল। কি জানি আজ কি হচ্ছে আমার সাথে। রঞ্জন যেই সামনে ঘুরে তাকায়, বেড়ালটি একটি সুন্দর মেয়ের রূপ ধারণ করে নেয়। রঞ্জন তার সৌন্দর্য দেখতেই থাকে। কে আপনি? এই রকম নিস্তব্ধ রাত্রে এইভাবে একা এখানে কি করছেন? আমার নাম মায়া। আমি এই শহরে নতুন এসেছি। আপনি আমার সাহায্য করুন না প্লিজ। কত সুন্দর মেয়েটা। এত সুন্দর মেয়ে তো আমি আগে কখনো দেখিনি। মায়া নিজের রূপ দিয়ে রঞ্জনের মন জয় করে নেয়। রঞ্জন ওকে বলে, কি সাহায্য চাই আপনার? আমার থাকার জন্য যদি একটা জায়গা পেতাম তো আপনার প্রতি কৃতজ্ঞ থাকতাম। আরে হ্যাঁ, এটাও কি কোনো বলার কথা? এটা তো আমার কর্তব্য। আপনি চলুন, আপনাকে আমি একটা নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। ঘাবড়ানোর কোনো দরকার নেই, একদমই না। ধন্যবাদ। আপনার স্ত্রীর তো কোনো অসুবিধা হবে না? না না, আমার তো এখনো বিয়েই হয়নি। মায়াকে রঞ্জন তার বাড়িতে নিয়ে যায়। রঞ্জনের চোখ মায়ার থেকে সরতেই চাইছিল না। ও কথা বলতে শুরু করে। তো আপনি এই শহরে কেন এসেছেন? আমি হরিপুর গ্রামে থাকতাম। আজ থেকে 1 বছর আগে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, যার নাম ছিল রোহন। ও এই শহরেই থাকতো। ও আমাকে বলেছিল যে ও আমাকে বিয়ে করতে আসবেই, কিন্তু ও আসলো না আর আমি অপেক্ষাই করতে থাকলাম। কিছুদিন পরেই
আমি জানতে পারলাম যে ও আমাকে ধোঁকা দিচ্ছিল, ও অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল। আমি সেটা সহ্য করতে পারলাম না, আর এই শহরে ওকে খুঁজতে চলে আসি। আমি এটা জেনে খুবই দুঃখ পেলাম। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ওরা দুজন বাড়ি পৌঁছায়। রঞ্জন দরজা বন্ধ করে আর মায়াকে দেখতে শুরু করে। ওকে খুব সুন্দর লাগছিল দেখতে। আপনি সত্যিই খুব সুন্দর মায়া। কিন্তু আপনি কত বড় মিথ্যেবাদী রঞ্জন। এটা আপনি কি বলছেন মায়া? আপনি মিথ্যে বলেছেন যে আপনি বিবাহিত নন। এ আপনি কি বলছেন? আপনারা সব পুরুষই একই রকম। রোহন আমাকে ধোঁকা দিয়েছে, তো জানেন আমি কি করেছি? আত্মহত্যা। আর আমি ওকে মেরে ফেলেছি। আমি ওই সব পুরুষদের মেরে ফেলবো যারা ধোঁকাবাজি করে। রঞ্জন এটা শুনে ঘাবড়ে যায়। এসব তুমি কি বলছো? বেরো এখান থেকে। মায়া পেছনে দেখে আর ওর সুন্দর চেহারাটা ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। ওর চোখ লাল আর দাঁত তীক্ষ্ণ হয়ে যায়, চুল উস্কো খুস্কো হয়ে যায়। সে খুব রাগে রঞ্জনকে দেখতে থাকে। রঞ্জন ওকে দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু মায়া নিজের দৃষ্টি দিয়ে দরজার মধ্যে বিদ্যুতের ঝলকানি তৈরি করে দেয়। যেই রঞ্জন দরজা স্পর্শ করে ওর বিদ্যুতের শক লাগে আর ও ছিটকে মাটিতে পড়ে যায়। কোথায় পালাবি তুই আমার থেকে বেঁচে? আমার সৌন্দর্য দেখে আমাকে বাড়িতে এনেছিলি না? এবার আমার ক্ষমতা দেখ। ঘরের পরিবেশ পুরো পাল্টে যায়। চারদিকে অন্ধকার হয়ে যায়। রঞ্জন ভীষণ ভয় পেয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম কখনো করব না। আমাকে যেতে দাও। আমি তোদের মতো কাউকে বিশ্বাস করি না, তোকে তো মরতেই হবে। মায়া তার তীক্ষ্ণ দাঁত রঞ্জনের গলায় বসিয়ে দেয়। রঞ্জন ব্যথায় ছটফট করতে থাকে আর রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। পরের দিন মায়া আবার সুন্দর রূপ ধারণ করে অন্য শিকারের খোঁজে বেরিয়ে পড়ে।